Hello friends, I am MD Harun Al-Rashid and it's your YouTube channel Harun Biozone. আমরা আজকে এই ভিডিওতে ক্লাস 11 এর যে সাইটোস্কেলেটন কোষ চ্যাপ্টার থেকে যে সাইটোস্কেলেটন পার্ট বা কোষ কঙ্কাল পার্ট রয়েছে যেখানে মাইক্রোটিউবুলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট সম্পর্কে আমরা ডিটেইলস এখানে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। সাইটোস্কেলেটন তো আমরা দেখেছি নরমালি জানি কি আমাদের শরীরের মধ্যে যেরকম স্কেলিটন রয়েছে সেই স্কেলিটন সিস্টেমের মতো কোষের ভিতরে কিছু স্কেলিটন সিস্টেম রয়েছে যার মাধ্যমে একটা কোষ নির্দিষ্ট শেপ সাইজ মেনটেন করে বা তোমার হচ্ছে বিভিন্ন আমাদের সেলের যে মুভমেন্টগুলো হয় এক জায়গা থেকে একটা সেল অন্য জায়গায় যাচ্ছে বা একটা সেল অর্গানস মুভমেন্ট হচ্ছে বা আমাদের মাসল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে সবগুলো কিন্তু কার দ্বারা হচ্ছে এই সাইটোস্কেলিটনের মাধ্যমে হয়। তো চলো শুরু করি আমরা সাইটোস্কেলিটন। Cytoskeleton, an elaborate network of filamentous proteinaceous structure consisting of microtubules, microfilament and intermediate filaments presently in the cytoplasm is collectively referred to as cytoskeleton. তাহলে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যে ফিলামেন্ট সূত্রাকৃতি প্রোটিনেসিয়াস প্রোটিনযুক্ত যে গঠন মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এটিকে একসঙ্গে বলা হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটো মানে হচ্ছে কোষ, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, কোষের যে কঙ্কাল তাকে সাইটোস্কেলেটন বলা হয়। এটি 1930 খ্রিস্টাব্দে 1930-তে কোল্ডস্টব প্রথম সাইটোস্কেলেটনের অস্তিত্ব খুঁজে পেয়েছিল এবং 1931 খ্রিস্টাব্দে উইন্ট্রিবার্ট প্রথম এই সাইটোস্কেলেটন নেমিং বা নামকরণ করেছিল সাইটোস্কেলেটন। The cytoskeleton in a cell are involved in many functions such as mechanical support, তাহলে এরা কি করছে কোষের মধ্যে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে, মোটিলিটি অর্থাৎ সেলকে মুভমেন্টে হেল্প করছে, মেইনটেনেন্স অফ শেপ এবং দ্য সেল কোষের যে আকার আকৃতি রয়েছে সেটা মেনটেন করতে হেল্প করছে। প্রথম সাইটোস্কেলেটন দেখো, সাইটোস্কেলেটন এ সিস্টেম অফ ফিলামেন্টস অর ফাইবার্স দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম অফ ইউক্যারিওটিক cells contain nucleus. The cytoskeleton organize other constituent of the cell, maintain the cell shape and the responsible for the locomotion of the cell itself and movement of the various organelles within it. তো এই সাইটোস্কেলেটন গুলো কি করে একটা কোষের আকার আকৃতি প্রদান করছে, কোষের কোন জিনিসকে লোকোমোশনে হেল্প করছে, আবার কিছু মুভমেন্ট অফ ভ্যারিয়াস অর্গানেলস বা ডিফারেন্ট অর্গান লাইক রাইজোবিয়াম দিস ইজ স্পার্ম শুক্রাণু যার মুভমেন্টের জন্য কি লাগে ফ্লাজেল লাগে, ব্যাকটেরিয়া মুভমেন্টের জন্য ফ্লাজেল লাগছে, সেগুলো কি তৈরি এই সাইটোস্কেলেটন দ্বারা তৈরি থাকছে। তাহলে সাইটোস্কেলেটন তিন প্রকার হয়, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট যেটাকে আমরা মাইক্রোফিলামেন্ট বলছি, মাইক্রোফিলামেন্ট এই মাইক্রোফিলামেন্ট যেটা হচ্ছে 6 ন্যানোমিটার ইন মাইক্রোমিটার, আবার মাইক্রোটিউবুলস অরনালিকা যেটা হচ্ছে 25 ন্যানোমিটার ইন ডায়ামিটার হয় এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে 8 to 10 ন্যানোমিটার ইন ডায়ামিটার। সবচেয়ে ছোট ফিলামেন্ট হচ্ছে আমাদের অ্যাক্টিন ও মায়োসিন যারা মাসল কন্ট্রাকশন হেল্প করে। মাইক্রোটিউবুলসের সবচেয়ে অর্নালিকা যেগুলো প্রতিষ্ঠান সবচেয়ে লংগেস্ট হয় এবং এগুলো কি করে প্রেমতন্তু তৈরি করে সিলিয়া ফ্লাজেল্লা ফর্মেশন করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ও প্রোটোফিলামেন্ট হচ্ছে 8 to 10 ন্যানোমিটার যেটা মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবুলের মধ্যবর্তী পর্যায়ে পড়ছে যেটা আমাদের কি করে যেমন ল্যামিন, ভিমেন্টিন, যেমন কেরাটিন, ভিমেন্টিন, ডেসমিন, যেমন কেরাটিন, ভিমেন্টিন, ডেসমিন, ল্যামিন এটসেট্রা এই সমস্ত জিনিসগুলো কি করে আমাদের কোন একটা জিনিসের স্থায়িত্ব বজায় রাখে। ধরুন যেমন একটা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলছি আমরা, সেই নিউক্লিওপ্লাজমকে নিউক্লিয় পদার্থের সঙ্গে যুক্ত রেখে ল্যামিন প্রোটিন যার ফলে নিউক্লিওপ্লাজমটা কোন একদিকে ট্রান্সফার হয়ে যায় না। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি মাইক্রোটিউবুল, যেমন আমাদের আলফা টিউবুলিন প্রোটিন, বিটা টিউবুলিন প্রোটিন এগুলো হচ্ছে তোমার
মাইক্রোটিউবুলের মধ্যে পড়ছে টিউবুলিন প্রোটিনগুলো। আর মাইক্রোটিউবুলের মধ্যে আমাদের পেশির সংকোচন প্রসারণের জন্য দায়ী অ্যাক্টিন এবং মায়োসিন থাকছে। ওরা কোষের মধ্যে ঠিক এইরকম শেপ আকৃতি থাকে সাইটোস্কেলেটন গুলো। এবার চলে প্রথম আসছে মাইক্রোটিউবুলস বা অনুনালিকা। The thickest are the micro 20 nanometer 25 nanometer যে in diameter যে তোমার সাইটোস্কেলেটন থাকলো সেটা হচ্ছে তোমার মাইক্রোটিউবুল। এটা কি দিয়ে তৈরি? টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি থাকে। এই টিউবুলিন আবার তিন ধরনের হয়ে থাকে, একটা আলফা টিউবুলিন প্রোটিন, একটা বিটা টিউবুলিন প্রোটিন, আরেকটা হয় গামা টিউবুলিন প্রোটিন। গামা টিউবুলিন প্রোটিন যেটা তোমার এ বি বা সি নামেও পরিচিত হচ্ছে। A alpha and beta tubulin are attached to each other, so technically tubulin is a heterodimer. তাহলে এরা কি করছে দেখো, এখানে আলফা টিউবুলিন রয়েছে এবং বিটা টিউবুলিন রয়েছে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে? একটা হেটেরোডাইমার তৈরি করছে। এই সিঙ্গেল অবস্থায় মনোডাইমার, কিন্তু দুটো পরস্পর যুক্ত হয়ে গেছে সেখানে হেটেরোডাইমার। এরকম আলফা এবং বিটা টিউবুলিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা প্রোটোফিলামেন্ট তৈরি করে। প্রোটো মানে আগের, ফিলামেন্ট মানে সূত্রাকার অংশের আগে তৈরি করছে। এবং এরকম অনেকগুলো প্রোটোফিলামেন্ট, দুটো প্রোটোফিলামেন্ট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এই মাইক্রোটিউবুলস তৈরি করে। In microtubule structure, tubulins monomers are linked both at their end and along their sides. This means that microtubules are quite stable along their length. So microtubule length বরাবর তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে স্থায়ী হয়। Since the tubulin subunits are always linked to the same direction, microtubules have two distinct ends, plus end and minus end. এটা হচ্ছে প্লাস এন্ড আর এটা মাইনাস এন্ড। প্লাস এন্ড মানে যেদিকে মাইক্রোটিউবুলটা ফর্মেশন হচ্ছে, যেখানে নতুন নতুন প্রোটোফিলামেন্ট অ্যাটাচ হচ্ছে, আর মাইনাস এন্ড হচ্ছে যেদিকে ডিপোলারাইজ, যেদিকে মাইনাস এন্ডের দিকে ডিপোলারাইজেশন, অর্থাৎ যেখানে মাইক্রোটিউবুলগুলো ভেঙে যাচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস এন্ডের দিকটা বুঝছে। On the minus end, alpha tubulin is exposed, on the plus end, beta tubulin is exposed. তাহলে প্লাস এন্ডের দিকে আলফা বিটা টিউবুলিন গুলো, প্লাস এন্ড বিটা টিউবুলিন ইজ এক্সপোজড। বিটা টিউবুলিন গুলো এখানে এক্সপোজ হচ্ছে। এই দেখো এখন বিটা টিউবুলিন রয়েছে, এই বিটা টিউবুলিনটা কোথায় রয়েছে? এই প্লাস এন্ডের দিকে এক্সপোজ করছে। আর আলফা টিউবুলিনটা কোন দিকে রয়েছে? মাইনাস এন্ডের দিকে রয়েছে। তাহলে মাইনাস এন্ডের দিকে তোমার আলফা টিউবুলিন থাকবে এবং বিটা টিউবুলিন থাকবে তোমার প্লাস এন্ডের দিকে থাকে। মাইক্রোটিউবুল প্রেফারেন্সিয়ালি অ্যাসেম্বল অ্যান্ড ডিসঅ্যাসেম্বল অ্যাট দ্য প্লাস এন্ডস। তাহলে ওরা পরস্পরের সঙ্গে যে যুক্ত হচ্ছে সেটা কোথায় যুক্ত হচ্ছে? প্লাস এন্ডের দিকে, যেদিকে পলিমারাইজেশন ঘটে, আর মাইনাসের দিকে ডিপলিমারাইজেশন ঘটে। তো মাইক্রোটিউবুল কোথায় পাওয়া গেল? মাইক্রোটিউবুল আমরা যখন কোষ বিভাজনের সময় যে বেমতন্তুগুলো তৈরি হয়, অর্থাৎ যে স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে মাইক্রোটিউবুল ফর্মেশন করে। সিলিয়া এবং ফ্লাজেল্লা কিন্তু মাইক্রোটিউবুল দ্বারা তৈরি হয়। ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, আয়ন এন্ড স্মল মলিকিউলস। তাহলে আমাদের যে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টার হিসেবে যে জিনিসগুলো কাজ করে তারা হচ্ছে মাইক্রোটিউবুল তৈরি। সাইটোপ্লাজম স্ট্রিমিং বা সাইটোসিস, অর্থাৎ কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজম সবসময় কি করে? রোটেশন করতে থাকে, সবসময় ঘুরতে থাকে, একে বলে সাইটোসিস, সেটা সাহায্য করে। ফরমেশন অফ ফাইবার অ্যাস্টার অ্যাট দ্য মাইটোটিক অর মিউটিক স্পিন্ডেল ডিউরিং সেল ডিভিশন। সেল ডিভিশনের সময় এই যে অ্যাস্টার রেগুলো ফরমেশন করছে বা এই যে বেমতন্তুগুলো ফরমেশন করছে, সবগুলো মাইক্রোটিউবুল দ্বারা। ফরমেশন অফ স্ট্রাকচারাল ইউনিটস অফ দ্য সেন্ট্রিওলস, বেসাল গ্র্যানিউলস, সিলিয়া অ্যান্ড ফ্লাজেল্লা। তাহলে আমরা সেন্ট্রিওলকে দেখতে পেয়েছি কি একটা দুটো পিপের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, সেই পিপের মতো স্ট্রাকচারটা কিন্তু তৈরি এই মাইক্রোটিউবুল দ্বারা তৈরি হয়। এবার চলে আসছে আমরা সিলিয়া এবং ফ্লাজেল্লার গঠন। তাহলে মাইক্রোটিউবুলের মেন অ্যাপ্লিকেশনের কথা সিলিয়া এবং ফ্লাজেল্লা। সিলিয়া কোথায় পাওয়া যায়? যেমন প্যারামিসিমের সিলিয়া পাওয়া গেল, আমাদের তোমার রেচন অঙ্গ কিডনিতে সিলিয়া পাওয়া যায়, আমাদের শ্বাস অঙ্গ যে সেখানে সিলিয়া পাওয়া যায়। ফ্লাজেল্লা তো ব্যাকটেরিয়া পাওয়া যায় ফ্লাজেল্লা, আবার আমাদের শুক্রাণুর মধ্যে ফ্লাজেল্লা পাওয়া যায়। সিলিয়া অ্যান্ড ফ্লাজেল্লা আর হেয়ার লাইক আউটগ্রোথ অফ দ্য সেল মেমব্রেন। অর্থাৎ একটা শুক্রাণু যদি দেখি আমরা, শুক্রাণুতে কি হচ্ছে?
শুক্রাণু মুভমেন্টে সাহায্য করছে ফ্লাজেল্লা, এটা হচ্ছে ফ্লাজেল্লা। আবার তোমার একটা ইউগ্লিনার কথাই ভাবো, ইউগ্লিনা, সেখানে কিন্তু কোথায় পাচ্ছি আমরা, এখানে ফ্লাজেল্লা পাচ্ছি। প্যারামেসিয়ামের কথা ভাবো, যেখানে তোমরা সিলিয়া পাচ্ছি, সিলিয়া, চারিদিকে সিলিয়া ছোট ছোট আকারে সিলিয়া। সিলিয়া ফ্লাজেল্লার মধ্যে পার্থক্য হচ্ছে সিলিয়া আকারে ছোট হয়, ফ্লাজেল্লা আকারে বড় হয়। সিলিয়াটা হচ্ছে 3 থেকে 10 মাইক্রোমিটার, সিলিয়া হচ্ছে 3 to 10 মাইক্রোমিটার ইন লেন্থ হয়ে গেল, আর এটা হচ্ছে তোমার 150 মাইক্রোমিটার। এবার রাসায়নিক সংযুক্তি দেখো, ফ্লাজেল্লা ও সিলিয়াতে কি কি থাকছে? 70 to 84% প্রোটিন থাকে, 70 to 84% প্রোটিন থাকছে, এবং এই প্রোটিনটা হচ্ছে কি দ্বারা? টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি থাকছে। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ফ্লাজেলিন প্রোটিন থাকছে। 13 to 23% লিপিড থাকছে এদের মধ্যে, লিপিড, and 0 to 1 to 6% কার্ব থাকছে, শর্করা থাকছে। এছাড়া তোমার কি থাকছে? এটিপিজের মধ্যে রাইনোর প্রোটিন থাকছে, কোন কনেক্সিন প্রোটিন থাকছে, এটসেট্রা। তো একটা সিলিয়া ফ্লাজেল্লা আর স্মল স্ট্রাকচার which work like oars, causing the movement of either the cell or the surrounding fluid। তাহলে প্যারামিন চারিদিকে থাকছে, সারাউন্ডিং ফ্লুইডের চারপাশে কি তৈরি করে? একটা মানে প্রেসার তৈরি করে সামনে দিকে গিয়ে সাহায্য করছে। ফ্লাজেল্লা আর কম্পারেটিভলি লঙ্গার, কারণ ফ্লাজেল্লা হচ্ছে 150 মাইক্রোমিটার লেন্থ, রেসপন্সিবল ফর দ্য সেল মুভমেন্টে সাহায্য করছে। দ্য প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া অলসো পয়েজ ফ্লাজেল্লা, যেটা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, আকারে ছোট হবে এবং ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি থাকবে। আর স্ট্রাকচার ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য ইউক্যারিওটিক ফ্লাজেল্লা, ইউক্যারিওটিক ফ্লাজেল্লা থেকে তারা আলাদা হচ্ছেন। The electron microscope study of cilium or flagellum show that they are covered with the plasma membrane, প্লাজমা মেমব্রেন দ্বারা কভার হতে থাকে। অর্থাৎ একটা সিলিয়া বা ফ্লাজেল্লার বাইরের দিকে যে কভারটা রয়েছে, সেই কভারটাকে আমরা বলছি কি? প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দ্য কোর অ্যাক্সোনিম, এদের যে কোর স্ট্রাকচার, এই ভিতরে যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্সোনিম বলছি। অ্যাক্সোনিমটা কিন্তু টিপ পর্যন্ত যাবে না, এবং অ্যাক্সোনিমকে যদি আমরা সেকশন করি তাহলে দেখতে পাবো যে তার মধ্যে কি রয়েছে? 9+2 অ্যারেঞ্জমেন্ট রয়েছে, 9+2 অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ 9টা আলফা বিটা টিউবুলিন চারিদিকে সাজানো রয়েছে। তারা পরস্পরের সঙ্গে কনেকশন প্রোটিন দ্বারা যুক্ত রয়েছে, এবং রেডিয়াল স্পোকের সাহায্যে কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে। আর কেন্দ্রে দুখানা রয়েছে, 9+2 অ্যারেঞ্জমেন্টে তাদের অ্যাক্সোনিমটা গঠিত হচ্ছে। পরে যাচ্ছে নাম্বার অফ মাইক্রোটিউবুলস রানিং প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস। তাহলে এই যে লং অ্যাক্সিস, লম্বা অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এই লম্বা অ্যাক্সিসটা কি? 9খানা তোমার বাইরের দিকে মাইক্রোটিউবুলস এবং ভিতরের দিকে 2খানা টিউবুলস দ্বারা পরস্পর যুক্ত থাকছে। দ্য অ্যাক্সোনিম ইউজুয়ালি হ্যাজ 9 ডাবলেট অফ রেডিয়ালি অ্যারেঞ্জ পেরিফেরাল মাইক্রোটিউবুলস অ্যান্ড এ পেয়ার অফ সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিউবুলস। তাহলে দুটো সেন্টারে থাকছে, 9খানা বাইরের দিকে থাকছে, অর্থাৎ 9+2 অ্যারেঞ্জমেন্টে দেখতে পাওয়া যাচ্ছে। The central tubules are connected by a bridge and it also includes central sheath, which is connected one of the tubules of each peripheral doublet by a radial spoke. The radial spoke, দেখো এই যে মাইক্রোটিউবুল জোড়া রয়েছে, এই জোড়া পরস্পরের সঙ্গে কনেকশন প্রোটিন দ্বারা যুক্ত রয়েছে। মানে দুটো যদি তোমার জোড়া ধরে অবস্থান করে, না, তাই এরা পরস্পরের সঙ্গে কি দ্বারা কনেকশন প্রোটিন দ্বারা যুক্ত রয়েছে, এবং এদের কি রয়েছে? ডাইনিন নামক একটা এটিপিএইচ প্রোটিনও রয়েছে, যেটা এদের মুভমেন্টে হেল্প করছে। এবং এখান থেকে রেডিয়াল স্পোক বেরোচ্ছে, সেন্টারে যে দুখানা রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে রেডিয়াল স্পোকের মাধ্যমে, বুঝতে পারলে? এরপর হচ্ছে thus there are 9 radial spokes. The peripheral doublet are also interconnected by linkers. Both cilia and flagella emerges from central-like structure called basal body. এবার এই যে সেন্ট্রাল স্ট্রাকচার পেলে, এটা বলো আমাদের কি? শ্যাফট। তাহলে শ্যাফটের মধ্যে 9খানা মাইক্রোটিউবুলস থাকলো, বাইরের দিকে 2খানা ভিতরের দিকে থাকলো, পুরো অ্যাক্সোনিম গঠন করলো। বাইরের দিকে প্লাজমা থাকবে, উপরের দিকে কিন্তু টিপ পোর্শনে কিন্তু কোনো অ্যাক্সোনিম থাকবে না।
এরপরে সেটা আসছে কোথায়, বেসাল বডি। বেসাল বডি মানে এই গোড়ার পোর্শনটা। বেসাল বডি যদি সেকশন করা যায় তাহলে দেখতে পাবো আমরা কি সেখানে তিনটা মাইক্রোটিউব এ বি সি পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে, এবং সেটা তার সবচেয়ে বাইরের দিকে থাকছে সি, সবচেয়ে ভিতরে থাকছে এ টিউবুলিন প্রোটিন। আর কি হচ্ছে, মধ্যখানে কিন্তু কোনো মাইক্রোটিউব থাকবে না, তাই ওটা হচ্ছে কি 9+0 অ্যারেঞ্জমেন্ট হবে। এবং এটাকে কার্ট হুইল মডেলও বলা হয়ে থাকে, গরুর গাড়ির চাকার মতো দেখতে মডেলও বলা হয়ে থাকে। এই বেসাল বডির নিচের দিকে থাকবে রুটলেট। এই রুটলেট পোর্শনটা কি দেখছি, রুটলেট পোর্শনটাকে আমরা রাইজোপ্লাস্ট বলে থাকি। এবার এই রুটলেটটা, এই যে নিচে যে রুটলেট রয়েছে, এই রুটলেটের দ্বারা ওরা কি করে, অনেক সময় সেন্ট্রোজোমের সঙ্গে যুক্ত থাকে। এই রুটলেটকে আমরা রাইজোপ্লাস্টও বলে থাকি, রাইজোপ্লাস্ট বলা হয়। এবার চলে আসছি আমরা মাইক্রোফিলামেন্ট। নামটা শুনে বুঝতে পারছো, মাইক্রো মানে ক্ষুদ্র, ফিলামেন্ট মানে হচ্ছে সূত্রাকার অংশ। তো মাইক্রোফিলামেন্ট অলসো কল্ড অ্যাক্টিন ফিলামেন্ট। আমাদের পেশির সংকোচন প্রসারণের জন্য যে ফিলামেন্টটা দরকার পড়ে সেটা হচ্ছে অ্যাক্টিন, যেটা আমাদের অন্য একটা প্রোটিন মায়োসিনের সঙ্গে যুক্ত হয় এবং পেশির সংকোচন প্রসারণ ঘটায়। অ্যাজ দ্য কনসিস্ট অফ টু ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড গ্লোবুলার প্রোটিন কল্ড অ্যাক্টিন। তাহলে এখানে দেখো দুটো গ্লোবুলার প্রোটিনের চেইন রয়েছে, পরস্পরের সঙ্গে ইন্টারমিডিয়েট করে রয়েছে। দেয়ার পলিমার মানে অনেকগুলো টিউবুলিন প্রোটিন বা জি অ্যাক্টিন প্রোটিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে কি এই মাইক্রোফিলামেন্ট, তাই এটাকে বলা হচ্ছে পলিমার। অ্যাক্টিন আর স্মলেস্ট ফিলামেন্ট অফ দ্য সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটনের মধ্যে সবচেয়ে ছোট আকৃতি যেটা হচ্ছে 7 ন্যানোমিটার মোটামুটি সাইজ, সেটা হচ্ছে তোমার এই মাইক্রোফিলামেন্ট। দে হ্যাভ ভাইটাল রোল ইন সেল মুভমেন্ট, অর্থাৎ কোষের মুভমেন্টে, সেল ডিভিশন এবং পেশির সংকোচনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাইক্রোফিলামেন্ট স্ট্রাকচার। ভ্যারাইটি অফ প্রোটিন ইন্টারেক্ট উইথ অ্যান্ড চেঞ্জ মাইক্রোফিলামেন্ট। বিভিন্ন ধরনের প্রোটিন এর সঙ্গে যুক্ত হয় এবং এর স্ট্রাকচার চেঞ্জ করে। অ্যাক্টিন ইজ ইনিশিয়ালি সিনথেসাইজড মোস্টলি বাই সেল ইন গ্লোবুলার শেপ। দেখতে পাচ্ছ জি অ্যাক্টিন গ্লোবুলার শেপে অ্যাক্টিনগুলো ফরমেশন হচ্ছে। এরপরে এটিপিএজ এর মাধ্যমে অ্যাক্টিভেশন হওয়ার ফলে এটিপি প্রত্যেক চেনের সঙ্গে এটিপি যুক্ত হয়ে যাচ্ছে। এবার ফরমেশন অফ স্টেবল ডাই অ্যান্ড ট্রাইমার। তারপর এটিপির দ্বারা কি হচ্ছে, প্রত্যেকটা গ্লোবুলার প্রোটিন পরস্পরের সঙ্গে দুটো করে যুক্ত করে ডাইমার, তিনটে করে যুক্ত করে ট্রাইমার তৈরি করছে। এবার ফিলামেন্টগুলো কি করছে, পরস্পরের সঙ্গে অ্যাসেম্বল হওয়ার ফলে এখানে এফ অ্যাক্টিন বা ফিলামেন্টাস অ্যাক্টিন ফরমেশন করছে। These filament have a diameter 7 nanometer এবং এই ফিলামেন্ট কত হচ্ছে 7 nanometer in diameter, which makes them thinner filament in the cytoskeleton. These linear filaments are stronger and more resistant to crushing and buckling despite suppleness. Like microtubule, they polar, they are pointed minus end and barbed plus ends. তাহলে এরপর এই ফিলামেন্টগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, ইন্টার এন্ড হচ্ছে, যার ফলে তৈরি করছে মাইক্রোফিলামেন্ট, যার একটা নেগেটিভ এন্ড থাকছে, একটা পজিটিভ এন্ড থাকছে। পজিটিভ এন্ডের দিকে তোমার পলিমারাইজেশন রিয়াকশন ঘটছে। পলিমারাইজেশন মানে নতুন নতুন জি অ্যাক্টিন প্রোটিন এর সঙ্গে যুক্ত হচ্ছে, হওয়ার ফলে তোমার এটা লেন্থে ইনক্রিজ করছে, আর মাইনাস এন্ডের মাধ্যমে সেগুলো আবার ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। Polarization is caused by molecular binding pattern in the molecules, which makes the microfilament the positive end of the molecules increase more rapidly than the negative end, just like microtubules. তাহলে এদেরও কি রয়েছে, পজিটিভ এন্ড রয়েছে এবং নেগেটিভ এন্ড রয়েছে। নেগেটিভ এন্ডের ব্রেকডাউন হচ্ছে, ডিপলিমারাইজেশন হচ্ছে, এখানে ফরমেশন হচ্ছে। ফরমেশন মানে অ্যাটাচ নিউ জি প্রোটিন। তারপরে এবার বলছেন the cell movement aided by overall strong and flexible cell. সেল মুভমেন্ট কার দ্বারা হচ্ছে, এরা হচ্ছে ওভারঅল ফ্লেক্সিবল একটা স্ট্রাকচার যার মাধ্যমে সেল মুভমেন্ট ঘটে। টিপিক্যালি
দ্য ডেভেলপ অ্যাট দ্য প্লাজমা মেমব্রেন, যে ডেভেলপ তারা কোথায়, এই রিঅ্যাক্টিভ কোথায় তৈরি হচ্ছে, এগুলো তোমার প্লাজমা মেমব্রেনের দিকে তৈরি হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য কনসেন্ট্রেশন অফ মাইক্রোফিলামেন্ট ইজ হাইয়েস্ট অ্যাট দ্য নিয়ার দ্য সেলস পেরিফেরি, অর্থাৎ একটা কোষের যে পেরিফেরি প্রান্ত, অর্থাৎ কোষ পর্দার যে সাইডগুলো রয়েছে সেগুলো মাইক্রোফিলামেন্টের পরিমাণটা অনেক বেশি থাকে। Microfilament characteristics are altered by external variable and specific proteins, allowing them to make fast alteration and required even though the filament must be always be disassembled inside one region of the cell and assembled again. তাহলে এই যে মাইক্রোফিলামেন্ট রয়েছে এরা সর্বদা কি হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে, ডিসেম্বল হচ্ছে। ওটা কোষের প্রয়োজন অনুসারে তারা একদিকে অ্যাসেম্বল হচ্ছে, অন্যদিকে আবার ডিসেম্বল হয়ে যাচ্ছে। Microtubules are considered to be part of cell cortex. কোষের যে কর্টেক্স পোর্শন রয়েছে তার একটা পার্ট হিসেবে মাইক্রোফিলামেন্ট কাজ করছে, যেটা তোমার সেলকে একটা শেপ দিচ্ছে, মোবিলিটি দিচ্ছে, মুভমেন্ট করতে হেল্প করছে। অ্যান্ড দে আর ডিটেক্টেড আন্ডারনিথ দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ঠিক নিচের অংশ তোমার এই মাইক্রোফিলামেন্টগুলোকে দেখতে পাওয়া যায়। এদের ফাংশন কি দেখো, প্রথমে সেল শেপ অ্যান্ড সাপোর্ট। তো মাইক্রোফিলামেন্টের প্রধান কাজ হচ্ছে একটা কোষকে নির্দিষ্ট আকার দেওয়া এবং তাকে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। সেল মোটিলিটি, দে আর এসেনশিয়াল ফর সেল মুভমেন্ট ইনক্লুডিং অ্যামিবয়েড মুভমেন্ট অ্যান্ড সেল ক্রলিং, অর্থাৎ সেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি রয়েছে, এই মাইক্রোফিলামেন্টগুলো দরকার। তারপর সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে, সেই সাইটোকাইনেসিস হওয়ার জন্য এই মাইক্রোফিলামেন্ট একান্ত দরকার। মাসেল কন্ট্রাকশন, আমাদের পেশির যে সংকোচন প্রসারণ, যেটাকে আমরা স্লাইডিং থিওরি বলছি, সেটা হচ্ছে স্লাইডিং থিওরি, যেখানে তোমার এটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন এবং অ্যাক্টিন প্রোটিনটা বাইন্ড হচ্ছে কার সঙ্গে, মায়োসিন প্রোটিনের সঙ্গে। এরা পরস্পর সঙ্গে যুক্ত হওয়ার ফলে স্লাইডিং থিওরির মাধ্যমে মাসেলের মুভমেন্টে হেল্প করছে। এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এবার ধরো না কোন একটা জিনিস ভেসিকেলের মাধ্যমে কোন একটা কোষের মধ্যে প্রবেশ করছে, কোষ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই কাজটা করার জন্য কি এই মাইক্রোফিলামেন্ট দরকার। সেল অ্যাডহেশন, একটা সেলকে ধরে নাও, যেমন ধরে নাও এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউক্লিওপ্লাজম রয়েছে। এই নিউক্লিওপ্লাজমটা নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি রয়েছে, ল্যামিন নামক মাইক্রোফিলামেন্ট রয়েছে এখানে। তাহলে একটা কোষকে অন্য একটা কোষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, টাইট জাংশন, গ্যাপ জাংশনের জন্য তোমার এই সেল অ্যাডহেশনে হেল্প করছে। ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট, এই যে ট্রান্সপোর্ট দেখে এটা ভেসিকেল, এর মধ্যে কোনো একটা জিনিসকে নিয়ে এর কাইনেস সিম্বল একটা প্রোটিন মাইক্রোটিউবুলের উপর দিক করে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, ওকে, এনার্জি খরচ করছে যাচ্ছে, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে ট্রান্সপোর্ট করার জন্য কি দরকার, এই মাইক্রোফিলামেন্ট আমাদের দরকার। এরপরে চলে আসছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রোটিউবুল ও মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী, এদের সাইজটা হচ্ছে মোটামুটি 8 to 10 ন্যানোমিটার হয়। Intermediate filament are cytoskeleton with diameter that is halfway between the other two types. It is a diameter of about 10 nanometer, which is larger than microfilament but smaller than microtubules. There are two antiparallel helices or dimers of several protein subunits make up intermediate filament. তাহলে কিভাবে তৈরি হয়ে যাবো, একটা আলফা হেলিক্স চেন, সেই আলফা হেলিক্স আরেকটা আলফা হেলিক্স ডাইমার তৈরি করলো, তারপর অনেকগুলো ডাইমার একটা প্রোটোফিল ফরমেশন করছেন। এই অনেকগুলো প্রোটোফিলামেন্ট মিলে একটা প্রোটোফাইব্রিল তৈরি করে এবং এই প্রোটোফাইব্রিলগুলো মিলে তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি করছেন। এক্সাম্পল হচ্ছে কি নিউক্লিয়ার ল্যামিন, ল্যামিন রয়েছে ভিমেন্টিন, ল্যামিন, ভিমেন্টিন, ডেসমিন, তারপর কেরাটিন, আমাদের কেরাটিন প্রোটিন যেটা স্কিনে থাকছে, সেগুলো সবই তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দ্বারা। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ডু নট হ্যাভ পোলারিটি। আমরা মাইক্রোটিউবুল ও মাইক্রোফিলামেন্টে কি পেলাম, প্লাস এন্ড আর মাইনাস পেলাম, কিন্তু এখানে ডু নট হ্যাভ প্লাস অর মাইনাস এন্ড, অর্থাৎ এরা একদিকে তৈরি হচ্ছে একদিকে ডিসঅ্যাসেম্বল হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে না। এটাকে হচ্ছে কন্টিনিউয়াস একটা আলফা হেলিক্সেস পরস্পর সাপেক্ষে অবস্থান করে তোমার প্রোটোফিলামেন্ট তৈরি করছে। A binding site of nucleoside triphosphate does not exist in the nucleus. তাহলে নিউক্লিওসাইড ট্রাইফসফেট বলতে এখানে
এটিপি বাইন্ডিং সাইট বা জিটি বাইন্ডিং সাইট এরকম কোনো সাইটের মধ্যে ফর্মেশন হয় না। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের টাইপস দেখেন, টাইপস হচ্ছে কি যে টাইপ 1 এখানে টোটাল 6 different types of intermediate filaments are found. Type 1 is acidic. Type 1 acidic keratin. Type 2 is basic keratin. এই অ্যাসিড এবং বেসিক দুটো কেরাটিন পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমাদের কেরাটিন ফিলামেন্ট অর্থাৎ স্কিনের যে কেরাটিন প্রোটিন রয়েছে সেটা ফর্মেশন করে। টাইপ 3 হচ্ছে ডেসমিন। ডেসমিন যেমন একদম সার্কোমিয়ার স্ট্রাকচারাল কম্পোনেন্ট। সার্কোমিয়ার বলতে আমাদের পেশিকোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে তাকে সার্কোমিয়ার, পেশিকোষের যে একক রয়েছে স্ট্রাকচারাল ইউনিট, ফাংশনাল ইউনিট তাকে সার্কোমিয়ার বলে, মানে দুটো জেড ডিস্কের মধ্যবর্তী পর্যায় অংশটাকে সার্কোমিয়ার বলা হয়। এবং এই সার্কোমিয়ারের কম্পাউন্ড হচ্ছে ডেসমিন। গ্লিয়াল ফাইব্রিলার অ্যাসিডিক প্রোটিন GFAP in astrocyte and certain glial cell. Peripheral neurons and vimentin. Peripheral neurons are all member of type 3. Type 3 যেমন intermediate filament. Fibroblast, leukocyte, endothelial cell থাকছে। Type 4 হচ্ছে alpha internexin, neurofilament proteins, cinnamine and syncoilin are all example of type 4. Type 5 is nuclear lamine and nestin is type 6. এবার intermediate filament example দেখো। So the intermediate filament are about 10 nanometer in diameter and provide tensile strength to the cell. মানে আমাদের যে কোষের যে টেন্সিটি রয়েছে সেটা প্রোভাইড করছে না। They facilitate the formation of keratin and neurofilament. তাহলে আমাদের নার্ভের যে ফিলামেন্ট রয়েছে নিউরোফিলামেন্ট এবং কেরাটিন স্কিনের যে প্রোটিন রয়েছে সেটা ফর্মেশন করতে হেল্প করছে। যেমন কাইনেসিন, দিস প্রোটিনস মুভ অ্যালং মাইক্রোটিউবুল ক্যারিং দ্য সেলুলার কম্পোনেন্ট, অর্থাৎ এরা কি করছে মাইক্রোটিউবুলের উপর যে মুভমেন্ট করছে এবং কোনো একটা মেটেরিয়ালকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাচ্ছে। ডায়ানিন, দিস পুলস দ্য সেল অর্গান টুয়ার্ড দ্য নিউক্লিয়াস, তাহলে কোষ অঙ্গাণুগুলোকে নিউক্লিয়াসের দিকে নিয়ে যাওয়ার কাজ ডায়ানিনের কাজ। আবার ডায়ানিন পেয়েছিলে কোথায়, সেটা তুমি যখন সিলিয়া ফ্রাজিল লাইফ কাট করার পরে মাইক্রোটিউবুলের সঙ্গে ডায়ানিন যুক্ত ছিল। এবার মায়োসিন, দিস ইন্টারাক্ট উইথ দ্য অ্যাক্টিন, মায়োসিনকে অ্যাক্টিন প্রোটিনের সঙ্গে কি করছে এবং আমাদের মাসল কনসেন্ট্রেশন হেল্প করছে, কন্ট্রাকশন হেল্প করছে। ল্যামিনস আর ফ্যামিলি প্রোটিন দ্যাট ফর্ম দ্য নিউক্লিয়ার ল্যামিনা, এ স্ট্রাকচার মেশওয়ার্ক লাইনিং দ্য ইনার মেমব্রেন অফ দ্য সেল নিউক্লিয়াস। তাহলে কোষের যে নিউক্লিয় পর্দা রয়েছে, নিউক্লিয়ার ভিতরের পর্দার সঙ্গে নিউক্লিয় প্লাজমকে যুক্ত রাখে। Vimentin is type 3 intermediate filament protein primarily found in cell mesenchymal origin. It plays a crucial role in maintaining cell shape, providing structural support, and facilitating various cellular processes like cell migration, adhesion, and signaling. তাহলে ভিমেন্টিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেরকম মেসেনকাইমা থেকে তৈরি হয়। এর কাজ হচ্ছে স্ট্রাকচার গঠনগত সাপোর্ট দেওয়া, কোষের শেপ বা আকৃতি নির্ধারণ করা, এবং এরা কি করছে মাইগ্রেশন, অ্যাডহেশন, সিগন্যালিং, সেলের যে সিগন্যালিং সেল সাহায্য করছে, একটা সেলকে অর্গানসকে এক জায়গা থেকে ট্রান্সপোর্টে সাহায্য করছে, আবার অ্যাডহেশন দুটো সেলের পাশে যুক্ত হতে সাহায্য করছে। নিউরোফিলামেন্ট আর টাইপ অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট স্পেশালি ফাউন্ড ইন নিউরনস, প্লেইং এ ক্রুশিয়াল রোল ইন মেইনটেইনিং নিউরন স্ট্রাকচার। নিউরনের যে গঠন কার্যকারিতা হচ্ছে নিউরোফিলামেন্টের দ্বারা। এটা হচ্ছে এক ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবার সাইটোস্কেলেটনের ফাংশন কি হচ্ছে, তাহলে আমরা ওভারঅল পড়লাম যে এর কাজই হচ্ছে কোষের একটা শেপ দেওয়া এবং কোষকে সাপোর্ট করা, মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। এটা কি করছে, এর হেল্পস ইন দ্য ফর্মেশন অফ ভ্যাকুয়াস, ফর্মেশন সাহায্য করছে। ইট হোল্ডস ডিফারেন্ট সেল অর্গানস ইন প্লেস, প্রত্যেকটা কোষ অঙ্গাণুকে নির্দিষ্ট জায়গায় ফিক্স হয়। ধরুন এই নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার place the mitochondria in a special place, so mitochondria do not move in the cytoplasm here and there. It assists cell signal, কোষের সিগন্যালিং এ সাহায্য করে। It support intracellular movement, intra মানে কি কোষের ভিতরে যে সেল অর্গানস গুলো রয়েছে তাদের মুভমেন্টকে হেল্প করছে। এই তিন টাইপ অফ filament is microfilament,
microtubules, intermediate filament. এবার আমরা পড়ব সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলস। সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোমটা কি জিনিস বলুন? প্রাণীকোষের একমাত্র অ্যানিমাল সেলের মধ্যে এবং ফাঙ্গাসের মধ্যে তোমার এই সেন্ট্রোজোম পাওয়া যায়। সেন্ট্রোজোমের কাজ হচ্ছে মাইক্রোটিউব অণুনালিকা তৈরি করে, যা কোষ বিভাজনের সময় তোমার মানে কোষের সেপারেশনে সাহায্য করছে, প্লাস তোমার কি হচ্ছে এই করছে মানে মাইক্রোটিউবস ফরমেশনে হেল্প করছে। The centrosome is an organelle usually containing two cylindrical structure called centriole. তাহলে সেন্ট্রোজোমের মধ্যে কি রয়েছে? দুটো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার রয়েছে, পিপের মতো আকৃতি গঠন রয়েছে, যারা পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করবে, তাদের সেন্ট্রিওল বলা হয়ে থাকে। তা দুটো সেন্ট্রিওল থাকছে। আবার থাকছে কাইনোপ্লাজম। সেন্ট্রোজোমের কেন্দ্রের দিকে যে তোমার সাইটোপ্লাজম লাইক স্ট্রাকচার থাকছে তাকে বলা হচ্ছে কাইনোড। তাহলে দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি হলো। তারপর যে সাইটোপ্লাজম থাকলো সেটা কাইনোপ্লাজম বলা হয়, কাইনোপ্লাজম। এবং সেন্ট্রোজোমের বাইরের দিকে যে আবরণ স্তর রয়েছে, জায়গা রয়েছে, সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। এবং সেন্ট্রোস্ফিয়ার থেকে বিচ্ছিত, সেন্ট্রোস্ফিয়ার বাইরের দিকে আবরণটা বিচ্ছিত এই যে রশ্মিগুলো রয়েছে, এই রশ্মিগুলোকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রে, অ্যাস্ট্রাল রে। তাহলে এর চারটে অংশ থাকছে, একটা সেন্ট্রিওল থাকলো, কাইনোপ্লাজম থাকলো, সেন্ট্রোস্ফিয়ার থাকলো এবং অ্যাস্ট্রাল রে থাকলো। তাহলে সেন্ট্রোজোম জিনিসটা কি হচ্ছে? প্রাণীকোষের সাইটোপ্লাজম সেন্ট্রিওল কি হয়? এটা হচ্ছে মেমব্রেনলেস, অর্থাৎ এর কোনো পর্দা থাকে না, পর্দা বিনয়। They are surrounded by amorphous but perinuclear material. চারিদিকে থাকে অ্যামরফাস পেরিনিউক্লিয়ার মেটেরিয়াল দ্বারা পরস্পরের সঙ্গে ঘেরা থাকে। Both the centriole in centrosome lies perpendicular to each other, তারা পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করে। এই সেন্ট্রোজোমকে বলা দুটি সেন্ট্রিওল, এই দুটো সেন্ট্রিওল, এই দুটো সেন্ট্রিওলকে একসঙ্গে বলা হয় কি? ডিপ্লোজোমও বলা হয়ে থাকে, ডিপ্লোজোম বলা হয়ে থাকে। এর প্রথম আবিষ্কার করেছিল কে? 1883 খ্রিস্টাব্দে বেন্ডিন। In 1883 বেন্ডিন discovered the centrioles and Boveri 1888 খ্রিস্টাব্দে সেন্ট্রিওল নামকরণ করেন। 1888 বোভেরি এটাকে সেন্ট্রিওল নাম দিয়েছিল। তাহলে সেন্ট্রোজোম কোথা উৎপন্ন হয়? সেন্ট্রিওল হচ্ছে আদি সেন্ট্রিওল থেকে উৎপন্ন হয়। They are made up of 9 evenly spherical fibril tubule protein. তাহলে এই সেন্ট্রিওল যদি আমরা সেকশন করি তাহলে দেখতে পাবো এখানে তিনটে সেন্ট্রিওল রয়েছে, এ, বি এন্ড সি। সবচেয়ে ভিতরের দিকে সি থাকবে, সবচেয়ে ভিতরে এ থাকবে এবং সবচেয়ে বাইরের দিকে থাকবে বি, সি থাকবে। এবং এটা এই তিনটে টিউবুলিন প্রোটিন পরস্পরের সঙ্গে কনেকশন দ্বারা যুক্ত থাকবে। ভিতরের দিকে রড বা স্পাইক থাকবে, সেন্টার দিয়ে কোনো রকম টিউবুলিন থাকবে না। তাই এরা কি হবে? 9+0 অ্যারেঞ্জমেন্টে তোমার এ থাকবে। আকার আয়তন, একটা সেন্ট্রিওলের আকৃতি কেমন? সেন্ট্রিওল হচ্ছে কি, এরা দৈর্ঘ্য হচ্ছে 0.3 to 0.8 মাইক্রোমিটার ইন লেন্থ এবং 0.15 to 0.25 মাইক্রোমিটার ইন ওয়াইড এরা হয়। তাহলে সেন্ট্রিওল কি নিয়ে তৈরি হচ্ছে? এটাকে যদি ক্রস সেকশন করে তো আমরা তিনটে টিউবুলিন প্রোটিন পেলাম, এ, বি এবং সি। বিজ্ঞানী থ্রেড গোল্ড যথাক্রমে এদেরকে থ্রেড গোল্ড কি করেছিল? থ্রেড গোল্ড এটাকে এ, বি বা সি টিউবুলিন নামে নামকরণ করেছিল। একবারে ভিতরেরটি হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর বাইরের দিকে হচ্ছে সি। এবং এর প্রতিটি উপনালিকার এটার ব্যাস কত? ব্যাসটা হয় 250 অ্যাংস্ট্রম সম্পূর্ণ। এবং লিঙ্কার প্রতিটি
ত্রয়ী অনলিকা পরস্পরের সঙ্গে এই লিঙ্কার দ্বারা যুক্ত থাকে, লিঙ্কার বলা হয় এটাকে, লিঙ্কার যুক্ত থাকে, এবং এটাকে বলা হয় কার্ট হুইল ওয়ান্ডল বা গরুর গাড়ির চাকার মতো স্ট্রাকচার বলা হয়ে থাকে। রাসায়নিক উপাদান এটা কি কিনা সেন্ট্রিওল কিনে তৈরি, সেন্ট্রিওলের মধ্যে প্রোটিন থাকে, লিপিড থাকে, প্রোটিন, লিপিড এবং এটিপি নিয়ে গঠিত, এর মধ্যে ডিএনএ থাকতে পারে। তাহলে এবার এই সেন্ট্রোজোম, the central part of the proximal region of central is also proteinaceous called hub। তাহলে এই সেন্ট্রাল যে পোর্শন রয়েছে, সেন্ট্রাল পোর্শনটাকে আমরা হাব বলে থাকি, which is connected, এই সেন্ট্রাল পোর্শনটাকে হাব বলা হয়, which is connected by radial spokes made protein। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে রেডিয়াল স্পোক, সেন্ট্রাল পোর্শনটা কিন্তু হচ্ছে রেডিয়াল স্পোক দ্বারা তৈরি থাকছে। The centriole from the basal body of cilia flagella and spindle fiber that give rise to spindle apparatus in cell division। তাহলে এই সেন্ট্রাল এই যে সেন্ট্রিওল এরা কি করছে, কোষ প্রজননের সময় প্রেমতন্তু তৈরি করছে, সিলিয়া বা ফ্লাজেলার গঠন তৈরি করে এরা। তো আশা করি তোমরা সাইটোস্কেলেটন এবং সেন্ট্রোজোম সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।